গ্রেফতারি পরোয়ানার আসামি নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ ট্রাম্পের আগামী সপ্তাহে প্রথম বিদেশি রাষ্ট্রনেতার সাথে বৈঠক। পারমাণবিক স্থাপনায় হামলা হলে জবাব দেবে ইরান, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্কবার্তা। গোটা অঞ্চলে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই আইসিসির গ্রেফতারি পরোয়ানার আসামি নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইসরায়েলের প্রতি আরও গভীর সমর্থন ব্যক্ত করেন তিনি। আগামী 4 ফেব্রুয়ারি ওয়াশিংটনে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এর মধ্য দিয়ে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশি রাষ্ট্রনেতা হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করতে যাচ্ছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির পরোয়ানাকে পাশ কাটিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের আমন্ত্রণে ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহু এই সফর করতে যাচ্ছেন। আগামী 4 ফেব্রুয়ারি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর ট্রাম্প প্রথম বিদেশি রাষ্ট্রনেতা হিসেবে নেতানিয়াহুকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানালেন। গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে এরই মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এই পরিস্থিতিতেই হোয়াইট হাউসে আসার আমন্ত্রণ জানিয়ে ট্রাম্প ইসরায়েলের প্রতি বড় ধরনের সমর্থন ও সহানুভূতির কথাই ব্যক্ত করলেন বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের সবচেয়ে বড় ও বিশ্বস্ত মিত্র যুক্তরাষ্ট্র। 1948 সালে ইসরায়েলের জন্মলগ্ন থেকেই ইহুদি রাষ্ট্রটিকে আর্থিক, সামরিক, কূটনৈতিক সহ সব রকম সহায়তা দিয়ে আসছে বিশ্বমোড়লরা। এবার প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই বিশ্বের সব দেশে অর্থ সহায়তা স্থগিত করলেও ইসরায়েলকে সামরিক সহায়তা অব্যাহত রেখেছেন ট্রাম্প। আর প্রথম মেয়াদে মুসলমানদের পুণ্যভূমি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন এই মার্কিন প্রেসিডেন্ট। আসমাতুলি, নিউজ 24। ফেডারেল তহবিল বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। তবে নির্বাহী আদেশের কোন বিষয়গুলো স্থগিত থাকবে তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। ট্রাম্পের আদেশে বিদেশি সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সব ধরনের ফেডারেল অনুদান, ঋণ এবং অন্যান্য আর্থিক সহায়তা স্থগিতের নির্দেশ দিয়েছে। তবে সেই নির্বাহী আদেশগুলো পড়ল আইনি বাধায়। প্রেসিডেন্টের আদেশ স্থগিত করেছেন একটি মার্কিন আদালত, যা কার্যকর হওয়ার কথা বুধবার থেকেই। তবে কোন আদেশগুলো আদালতের নির্দেশনায় আওতায় পড়েছে তা নিয়ে রয়েছে বিভ্রান্তি। গত সপ্তাহে ক্ষমতায় বসেই এসব আদেশ জারি করেন ট্রাম্প। স্থগিতাদেশে বিদেশি সহায়তা এবং বেসরকারি সংস্থাগুলোর জন্য বরাদ্দ অন্তর্ভুক্ত। তবে সামাজিক নিরাপত্তা বা চিকিৎসা সেবার অর্থ, খাদ্য সহায়তা এবং প্রতিবন্ধী ভাতার মতো ব্যক্তিগত সহায়তা এই নির্দেশের বাইরে থাকবে। মার্কিন ফেডারেল সরকার 2024 অর্থবছরে প্রায় $10 ট্রিলিয়ন ব্যয় করেছে, যার মধ্যে $3 ট্রিলিয়নের বেশি অনুদান ও ঋণ গেছে আর্থিক সহায়তা হিসেবে। ট্রাম্প প্রশাসন বলছে যুক্তরাষ্ট্রের ভালোর জন্যই প্রেসিডেন্ট এসব নির্বাহী আদেশ দিয়েছেন। যেসব নীতি প্রেসিডেন্টের এজেন্ডার বিপরীত, সেগুলোর জন্য ফেডারেল সম্পদের ব্যবহার করদাতাদের অর্থের অপচয় এবং জনকল্যাণে কোনো ভূমিকা রাখে না। তাই এসব অনুদান এবং ঋণ স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে ডেমোক্র্যাটরা ক্ষুব্ধ। তারা বলছে কংগ্রেস অনুমোদিত অর্থ আটকে রাখা সংবিধানের লঙ্ঘন। চন্দ্রা, নিউজ 24। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে তার কঠোর ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাবে তেহরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এমন সতর্ক বার্তা দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মঙ্গলবার স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সব মন্তব্য করেন আরাকচি। তিনি আরও বলেন, ইরান মনে করে না যুক্তরাষ্ট্র ইসরায়েল পারমাণবিক স্থাপনায় হামলা করে বড় ভুল করবে, কারণ এতে পুরো অঞ্চলকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দেবে তারা। এ সময় ট্রাম্পের ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদের প্রস্তাবেরও সমালোচনা করেন আরাকচি।
দক্ষিণ কোরিয়ার একটি বিমানবন্দরে এয়ার বুসানের বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এর ফলে বাধ্য হয়ে সরিয়ে নিতে হয়েছে যাত্রী ও ক্রুদের। 28 জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয় দমকল কর্মকর্তারা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিমানটি গিমহাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকং যাওয়ার কথা ছিল, কিন্তু উড্ডয়নের আগে বিমানটির লেজের কাছে আগুন লেগে যায়। বুসান দমকল বিভাগ জানিয়েছে 169 জন যাত্রী এবং 7 জন ক্রু সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে, তবে কয়েকজন আহত হয়েছেন। গেল ডিসেম্বরে বিমান দুর্ঘটনায় 179 জনের মৃত্যু হয়। সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণ কোরিয়া। ইউক্রেনকে যুক্তরাষ্ট্র অর্থ অস্ত্র সহায়তা প্রদান বন্ধ করলে 2 মাসের মধ্যেই বন্ধ হবে ইউক্রেন যুদ্ধ। মঙ্গলবার এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানান, পশ্চিমা পৃষ্ঠপোষকরা হাত গুটিয়ে নিলে অস্তিত্ব থাকবে না কিয়েভের। পশ্চিমাদের অর্থ গোলাবারুদ ফুরিয়ে গেলে 1 মাসও টিকতে পারবে না তারা। এই মুহূর্তে ইউক্রেনের কোনো সার্বভৌমত্ব নেই বলেও জানান পুতিন। এদিকে এক রাতে ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। খার্কিভ অঞ্চলে আরও এলাকা দখল করেছে রুশ বাহিনী। গ্লোবাল টাইমের সময় হলো একটি বিরতি, ফিরছি আরও খবর নিয়ে সাথে থাকুন। আমন্ত্রণ আরেকবার গ্লোবাল টাইমে। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য নিজেদের ম্যাপে মেক্সিকো উপসাগর গালফ অফ মেক্সিকোর নাম বদলে গালফ অফ আমেরিকা রাখবে গুগল। স্থানীয় সময় বুধবার এক ঘোষণায় মার্কিন টেক জায়ান্টটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জিওগ্রাফিক নেম সিস্টেমে মেক্সিকো উপসাগরের নাম আনুষ্ঠানিকভাবে হালনাগাদ হওয়ার পরে দেশটির ব্যবহারকারীদের জন্য গুগল ম্যাপসে এর নাম বদলে গালফ অফ আমেরিকা করবে তারা। গুগল বলছে, সরকারি সূত্রে কোনো স্থানের নাম পরিবর্তন করা হলে ওই স্থানের নাম নিজেদের অ্যাপে হালনাগাদ করার রীতি রয়েছে তাদের। এই পরিবর্তন কেবল মার্কিন ব্যবহারকারীরা দেখতে পাবেন এবং মেক্সিকোতে উপসাগরের নাম মেক্সিকো উপসাগরই থাকবে। মরুর বুকে বিলাসবহুল রেল ভ্রমণের নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে সৌদি আরব, যা দেশটির স্থানীয় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটবে বলে বিশ্বাস উদ্যোক্তাদের। ইতালিয়ান কোম্পানির সঙ্গে অংশীদারিত্বে বাস্তবায়ন হতে যাচ্ছে ড্রিম অফ দি ডেজার্ট নামের এ প্রকল্প। উচ্চাভিলাষী ড্রিম অফ দি ডেজার্ট ট্রেন সৌদি অর্থনৈতিক ও সাংস্কৃতিক লক্ষ্য ভিশন 2030-এর সঙ্গে সঙ্গতিপূর্ণ। সম্প্রতি সামনে এসেছে 5 তারকা মানের ট্রেনটির অন্দর ও বাহ্যিক সজ্জার কিছু স্থির চিত্র। রিয়াদ থেকে ট্রেনটি সৌদি আরবিয়া রেলওয়েজের উত্তর নেটওয়ার্ক ধরে আল কুরায়াতে গিয়ে ভ্রমণ শেষ করবে। ড্রিম অফ দি ডেজার্ট ট্রেন 2026 সালের 3য় প্রান্তিকের জুলাই-সেপ্টেম্বরের শেষ দিকে চালু হবে। জাস্টিন ট্রুডোকে বিদায় জানাতে ভার্চুয়াল থ্যাংক ইউ কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে তার দল লিবারেল পার্টি। ভার্চুয়ালি থ্যাংক ইউ কার্ডে স্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে পুরো কানাডায়। স্বাক্ষরকারী তার মতামত যুক্ত করতে পারবেন এই থ্যাংক ইউ কার্ডে। পরে পুরো দেশের মানুষের মন্তব্য এবং স্বাক্ষর সম্বলিত কার্ডটি ট্রুডোর হাতে তুলে দেওয়া হবে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অনাস্থার মুখে গেল 7 জানুয়ারি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে তার দল লিবারেল পার্টি নতুন নেতা না পাওয়া পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন তিনি। শানসি প্রদেশের চিড়িয়াখানায় তুষারের মধ্যে মেতে উঠেছে বিশাল 2 প্যান্ডা। 26 জানুয়ারি জিয়ানের কিনলিং এলাকার জায়ান্ট প্যান্ডার গবেষণা কেন্দ্রটি যখন তুষারের মধ্যে ভরে উঠছিল, তখনই সেখানে খেলতে শুরু করেছিল দৈত্যাকার প্যান্ডাগুলো। তাদের তুষারের স্পর্শ উপভোগ আর প্রিয় খাবার কচি বাঁশের ডগা খাওয়ার দৃশ্য ছিল সত্যি চিত্তাকর্ষক। 2 বছর বয়সী পান্ডার যমজ সন্তান পেই পেই এবং সুবাও আনন্দের সাথে একটি দোলনায় উঠে পড়ল। তাদের খেলা দেখার জন্য চিড়িয়াখানায় জমেছিল দর্শনার্থীদের ভিড়। অন্যদিকে নারী দৈত্যকার পান্ডা ইয়া একটা লম্বা গাছের উপর দাঁড়িয়ে গাছের ডাল নাড়াচাড়া করে খেয়েছে। তুষারে এবং গাছের ডালে তাদের এই ধরনের মজা সত্যি মনোরম। তারা তুষারের মধ্যে খেলার আনন্দ নিচ্ছিল না, বরং একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে খাবারও ভাগাভাগি করছিল। কচি বাঁশের ডগা ছিল তাদের প্রিয় খাবার, আর তুষারে খেতে খেতে তারা আনন্দিত ছিল। এই পান্ডাগুলোর খেলা এবং তাদের মিষ্টি আচরণ দেখে অনেক দর্শক চিড়িয়াখানায় আসছে। গত বছরের জুন মাসে চায়না জায়ান্ট পান্ডা প্রোডাকশন অ্যান্ড রিসার্চ সেন্টার থেকে চিড়িয়াখানায় আনা হয়েছিল পেইপেই এবং সুবাওকে। এদিকে আরেক দৈত্যাকার পান্ডা মিং মিং বাঁশের স্তূপে বসে খাচ্ছিল, তবে তার নিরাপত্তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। হঠাৎ মিং মিং তুষারে দৌড়াতে শুরু করলো।
জায়ান্ট পান্ডা, যা বাদামি পান্ডা নামে পরিচিত। 2005 সালে প্রথম স্বীকৃত দৈত্যাকার পান্ডার একটি উপপ্রজাতি। এই পান্ডাগুলি সানশি প্রদেশের কিনলিং পর্বতমালায় পাওয়া যায় এবং তাদের আচরণ খুবই স্নিগ্ধ ও বন্ধুত্বপূর্ণ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। উন্নত কর্মপরিবেশ ও মজুরি বৃদ্ধির দাবিতে জার্মানির বার্লিনে 24 ঘন্টার ধর্মঘট পালন করেছে গণপরিবহন কর্মীরা। এ সময় বাস, ট্রাম কিংবা মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। অনেক প্রবাসীকে পায়ে হেঁটে নিজ নিজ কর্মস্থলে যেতে দেখা যায়। জার্মানির বার্লিন থেকে অনামিকা বড়ুয়ার তথ্য, চিত্র ডেস্ক রিপোর্ট। উন্নত কর্মপরিবেশ, মজুরি ও উৎসাহ ভাতা বৃদ্ধি এবং বাৎসরিক ছুটির দিন বাড়ানোর দাবিতে জার্মানির রাজধানী বার্লিনে 24 ঘন্টার ধর্মঘট ডাকে গণপরিবহন কর্মীরা। সোমবার মধ্যরাত 3টা থেকে মঙ্গলবার স্থানীয় সময় রাত 3টা পর্যন্ত চলে এই পরিবহন ধর্মঘট। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নিম্ন আয়ের সাধারণ মানুষ। ধর্মঘটের কারণে বন্ধ থাকে পাতাল রেল, বাস ও ট্রাম। এ সময় অনেকেই পায়ে হেঁটে যার যার কর্মস্থলে যেতে দেখা যায়। বিপাকে পড়েন প্রবাসীরাও। গণপরিবহন না চলার কারণে আমাকে অলরেডি 1.5 কিলোমিটার হাঁটতে হয়েছে এবং যে কি আরো 1.5 কিলোমিটার হাঁটতে হবে। আবার টোটাল 3 কিলো ব্যাক করে রিজিওনাল ট্রেন ধরতে হবে। আমাকে যে বাইরে যেতে হবে বার্লিনের। সো এই তো মানুষ যে তার কর্মস্থলে যাইতে একটু দুর্ভোগে পড়ছে। সো এটা শুরু হয়েছিল নাকি যে আজকে রাত 3টা থেকে, মানে গতকাল রাতে, এবং শেষ হবে আজকে রাত 3টায়। সো এর মধ্যে তো আসলে দুর্ভোগ শেষ হবে না মানুষের। পরিবহন শ্রমিকদের সংগঠন ভার্দি জানায়, গেল সপ্তাহে কর্মীদের দাবি দেওয়ার বিষয়টি পরিবহন কর্তৃপক্ষকে জানানো হলে কোনো আশ্বাস না পাওয়ায় এই ধর্মঘটের ডাক দেয় তারা। এ সময় তাদের দাবি মানা না হলে সামনে আরও কঠিন কর্মসূচি দেয়া হবে বলে সতর্ক করে পরিবহন কর্মীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এসব গ্লোবাল টাইম এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।